না না, সমিতাই বলবেন, তারপরে তুমি। সাভারকারের প্রশ্ন হয়েছে? সাভারকারের প্রশ্ন হয়েছে? আছে? সাভারকারের প্রশ্ন কেউ আছে কারো কাছে? না, করতে হবে না। আছে কি সাভারকার মোকলা এগুলো নেই ইস্যুতে? ও সব বিহারের ব্যাপার। তৃণমূল কংগ্রেস যথার্থই দাবি করে যে তৃণমূল কংগ্রেস সরকারের মতো কোনো সরকার সারা পৃথিবীতে নেই। পৃথিবীতে আছে কিনা জানা নেই, কিন্তু ভারতবর্ষে নেই, এটা আবার আজকে প্রমাণিত হয়ে গেল। কারণ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের সামনে পুলিশের উপস্থিতিতে বিষ পান করে হতাশা, ক্ষোভ, আত্মগ্লানি কোথায় পৌঁছেছে তা আজকে প্রমাণ করে দিলেন। কখনো সমকাজে সমবেতনের দাবিতে অবস্থান, কখনো শূন্যপদ গিয়ে নিয়োগ সম্পূর্ণ করবার জন্য আন্দোলন, কখনো বিভিন্ন সরকারি শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে বারবার পশ্চিমবঙ্গ সরকারের তালিকা প্রকাশ এবং পরবর্তীকালে সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাওয়া, 5 লক্ষের বেশি সরকারি শূন্যপদ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে একটা কনসলিডেটেড ফিজ দিয়ে বিভিন্ন পার্ট টাইমকে নিযুক্ত করার মধ্যে দিয়ে যে চরম অচল অবস্থা নিয়ে এসছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, আজকে সেখান থেকেই মানুষের দৃষ্টি ঘোরাতে তারা কখনো পেগাসাস, কখনো অন্য কোনো প্রদেশ তা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের শিক্ষামন্ত্রীর আমার মনে হয় তার পূর্ণ সময়টা এই কাজে নিয়োগ করা দরকার। অত্যন্ত অনুভূতিপ্রবণ, আবেগপ্রবণ একজন প্রতিভাবান নাট্যকর্মী অধ্যাপক আজকে আমাদের এ রাজ্যের শিক্ষামন্ত্রী। অতীতে যেভাবে এই মন্ত্রককে পরিচালনা করা হয়েছে, স্বভাবতই মানুষের একটা আশা রাখে তারা নতুন কোনো আলোর সন্ধান পাবেন। তার কাছ থেকে কিছু আশ্বাসের বাণী অন্তত পাওয়া যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত নবান্নে বিক্ষোভের পর রাতারাতি যেভাবে কয়েকজনকে উত্তরবঙ্গে ট্রান্সফার করা হলো, আজকে তারই ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে কিনা সেটা সম্পূর্ণ রিপোর্ট হয়তো আমাদের কাছে এখনো আসেনি। কিন্তু যে পরিস্থিতি আজকে দেখা গেল, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, মর্মান্তিক, হৃদয় বিদারক, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত আজকে শিক্ষকরা যে অবস্থায় পৌঁছে গেছেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবস্থা করা এবং অবিলম্বে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। যারা অসুস্থ হয়েছেন তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না হয় আমরা এই আবেদন করছি বর্তমানের রাজ্য সরকারের কাছে। যে সরকার নিজেদের আভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারেনি, যে সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারেনি, যে সরকার সরকারি শূন্যপদে নিয়োগকে সম্পূর্ণ করতে পারেনি, সেই সরকার শুধুমাত্র প্লেইং টু দ্য গ্যালারি, ওই দুয়ারে সরকারের নামে এখন আবার কন্যাশ্রী, শিক্ষাশ্রী প্রাপ্ত যুবক যুবতীদের তারাই ঘটনায় নিয়ে আসবার চেষ্টা করছেন এই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য। একটা স্ববিরোধিতায় ভোগা সরকার। সরকার একদিকে বলছেন কোভিড পরিস্থিতি কী অবস্থায় আছে সে নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে, স্কুল কলেজ এখনও খোলেনি কিন্তু স্কুল প্রাঙ্গণ লক্ষিত ভাঁড়ারে ভর্তি হয়ে গেছে। কোনো জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে দমনমূলক অবস্থায় পৌঁছতে হচ্ছে। যেখানে সংক্রমণের আশঙ্কা আছে
সেখানে মানুষের মধ্যে কোনো সামাজিক দূরত্ব নেই, কোনো কোভিড বিধির মানার কোনো প্রশ্ন নেই। সেখানে আবার নতুন তরুণ তরুণীদের, যারা এই সরকারের কাছ থেকে কন্যাশ্রী পেয়েছেন, যারা এই সরকারের কাছ থেকে যুবশ্রী পেয়েছেন বা অন্য কোনো প্রকল্পে টাকা পেয়েছেন, আজকে তাদের সেখানে পৌঁছে যেতে বাধ্য করার একটা প্রক্রিয়া চলেছে। এভাবে মানুষকে সংক্রমণের মুখে ঠেকে দেওয়ার মতো অমানবিকতা আজকে একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারই করতে পারে। যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চলেছে, ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই প্রকল্পগুলি আছে। রূপশ্রী যে প্রকল্প এখানে কার্যকর করবার প্রচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, এর আগেও ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে এই প্রকল্প ভিন্ন নামে ছিল, কিন্তু সেখানে বিনিয়োগ আছে, কর্মসংস্থানের সুযোগ আছে, নতুন কর্মসংস্থান তৈরি করবার একটা দিশা নির্দেশ আছে। কিন্তু পশ্চিমবঙ্গ সম্পূর্ণই অনুদান নির্ভর একটা জাতিতে রূপান্তরিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করতে দেখি, কিন্তু মুখ্যমন্ত্রীকে কোনো বড় শিল্পায়নের বার্তা দিতে মানুষের কাছে শোনা যায় না। গত 10 বছরের মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনোদিন বড় কারখানার দ্বারোদ্ঘাটন করতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রীকে বা কেন্দ্রের রাজ্যের কোনো মন্ত্রীকে কোনোদিন একটা নতুন বন্ধ কারখানার দরজায় নারকোল ভেঙে আবার নতুন করে কারখানা খোলার পরিকল্পনা করতে দেওয়া হয়নি। এই সরকার একদিকে মানুষকে ভিক্ষাপাত্র দিচ্ছেন এবং ঢাক ঢোল পিটিয়ে তার প্রচার করছেন। এই সরকার একদিকে ঘোষণা করছেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী 8 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পান, আবার একদিকে এই সরকার ঘোষণা করছেন যে 100 দিনের কাজে আমরাই সর্বশ্রেষ্ঠ। একটা পুরো সমাজের এত মানুষ যদি 100 দিনের কার্যের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে রাজ্যের আর্থসামাজিক অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, রাজ্যের অর্থনীতির প্রকৃত চিত্র কী, তা মানুষ সহজেই বুঝতে পারবেন। অন্তত দেশবাসী সেটা বুঝতে পেরেছেন। এই প্রকল্পগুলোকে এখন পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। রাজ্য সরকারের পরিকল্পনা, রাজ্য সরকারের যে পরিকল্পনায় এত মানুষ উপস্থিত হচ্ছেন, যে পরিকল্পনার সুযোগ মানুষ পেয়েছেন, সেটাকে যদি প্রশ্নপত্রে আনেন সেটা কোনো বিষয় নয়। কিন্তু এর মধ্যেও একটা বিভাজনের রাজনীতি লুকিয়ে আছে। আজকে সাভারকারের মতো একজন মহান বিপ্লবী, যার আন্ডারস্ট্যান্ডিং বা সেই সম্পর্কে সারা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার যে চিন্তাভাবনা, তা এই দশকে ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছে। এবং এই রাজনীতি নিয়ে তিনি যে কথা বলেছিলেন, সারা বিশ্বের তদানীন্তন মানচিত্রকে কেন্দ্র করে দুটো বিশ্বযুদ্ধের পরে সাভারকারের অবস্থান এবং সাভারকারের দেখানো পথেই ভারতবর্ষের পূর্বতন কয়েকটি সরকার তারা তাদের আন্তর্জাতিক নীতি নির্ধারিত করেছে। তিনি আজও প্রাসঙ্গিক। একজন মানুষ দীর্ঘদিন সম্পূর্ণ একটা অন্ধকূপে বন্দী ছিলেন। সেই মানুষ স্ট্র্যাটেজিক্যালি তিনি একটি পত্রে সই করেছিলেন, দীর্ঘদিন জেলে পচে মরার থেকে তার বাইরে বেরিয়ে এসে বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায়। যে সুভাষচন্দ্র বসু জীবনের প্রথম দিকে বীর সাভারকারের বিরোধিতা করেছিলেন, ভারতবর্ষের শেষ সময় সেই সুভাষচন্দ্র বসু সাভারকারের বক্তব্যকে উদ্ধৃত করেছেন, সাভারকারের পক্ষে বক্তব্য রেখেছেন। আজকে সেই সাভারকারকে কালিমালিপ্ত করা হচ্ছে পরিকল্পিতভাবে। রাজ্য সরকার এক সংখ্যক মানুষকে বার্তা দিতে চাইছেন যে আমরা সাভারকারের সঙ্গে নেই, আমরা সুরাবর্দির সঙ্গে আছি। আজকে এই অবস্থা থেকে ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে বিশেষ করে বেরিয়ে আসতে হবে। যারা সাভারকারের সম্পর্কে এরকম কদর্য চক্রান্ত করছেন, তাদের সঙ্গে কি করে উদ্ধব ঠাকরে কিংবা কি করে শরদ পাওয়ার একই আসনে বসবেন এবং মত বিনিময় করবেন, আমাদের ভবিষ্যতে সেটা দেখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তব্য চলছে, মতামত চলছে। বহু মানুষ এই সময় আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত। মুখ্যমন্ত্রী একবার বলেছেন এ নিয়ে তিনি কিছু বলবেন না। অত্যন্ত স্বাভাবিকভাবেই তিনি বলেছেন এটি আন্তর্জাতিক বিষয়, যা বলবার কেন্দ্র বলবে। কিন্তু একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং দৈনন্দিন বহু চর্চায় চর্চিত আফগানিস্তান এবং তালিবান নিয়ে
আমরা স্বভাবতই আশা করতে পারি মুখ্যমন্ত্রী যখন কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাচ্ছেন, তালিবান সম্পর্কে এ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এবং তাদের বেশ কয়েকজন বিশিষ্ট মন্ত্রীদের বক্তব্য কী, সেই অবস্থান পশ্চিমবঙ্গ মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীকে জানানো দরকার। যারা বিলগ্নীকরণকে নতুন ইস্যু বানিয়ে নিজেদের রাজ্যের দৈনন্দিন সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, তাদের মনে রাখা উচিত যে বিলগ্নীকরণ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া ইউপিএ জমানাতে চলেছে, এই প্রক্রিয়া অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ জমানায় চলেছে। বিলগ্নীকরণের জন্য একটি মন্ত্রক তৈরি করা হয়েছিল, যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন অরুণ শৌরী, সেই একই ক্যাবিনেটের সদস্য ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই বিলগ্নীকরণের সিদ্ধান্তের অন্যতম শরিক তিনি। সরকার ব্যবসা করবে না, সরকারের কাজ ব্যবসা করবার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার, সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করার, সরকারের কাজ মানুষের নিরাপত্তা দেবার, মানুষের ধন সম্পত্তি যাতে ঠিকঠাক থাকে সেই নিরাপত্তা দেবার। সুতরাং বিলগ্নীকরণ এই পথে এই মুহূর্তে যে কাজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার করেছেন এবং যে কাজের জন্য সমালোচনা করা হচ্ছে, আজকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, বিলগ্নীকরণ আর বিক্রি করে দেওয়া দুটোকে এক জায়গায় তিনি এসে দাঁড় করিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রস্তাব আছে যে লিজ দেওয়ার অর্থ বিক্রি করে দেওয়া নয়, লিজ দেওয়ার অর্থ বিলগ্নীকরণ নয়। যারা এখানে নীতিগতভাবে বিলগ্নীকরণের বিরোধিতা করছেন, যারা বলছেন সম্পূর্ণ দেশ বিজেপি বিক্রি করে দেবে, দেশ দেউলিয়া হয়ে গেছে, তাদের এটুকুনি বোঝা উচিত যে এই চরম বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে সারা বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে ভারতবর্ষ নিজেকে দাঁড় করিয়েছে। সেন্সেক্স 50,000-এর সীমা পার করে গেছে। একথা ঠিকই এই অতিমারিকালে বহু মানুষ তাদের কর্মহীন হয়েছেন, একথা ঠিকই অনেক ছোট ছোট উদ্যোগের উপরে প্রভাব পড়েছে। কেন্দ্রীয় সরকার সাধ্যমতো এই অর্থনীতিকে সচল রাখবার চেষ্টা করেছেন। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের শিল্পায়ন যাতে সারা দেশব্যাপী ঠিক থাকে, তার জন্য বেশ কিছু প্রজেক্ট অর্থমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই প্রজেক্টের মাধ্যমে বহু টাকা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ছোট ছোট প্রাইভেট ইউনিটে এসেছেন। সেটাই ঘোষণা করেছিলেন অমিত মিত্র একবার, কেন্দ্রীয় সরকারের প্রাপ্ত অর্থের এই টাকা, রিকনস্ট্রাকটিভ ইউনিটের টাকাটা তিনি ঘোষণা করেছিলেন যে কোভিড কালেও পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয়েছে। পরবর্তীকালে এটা নিয়ে বিশেষ চর্চা হয়নি। কিন্তু যারা এই ধরনের কথা বলছে, আজকে তাদের সবচেয়ে বড় উদাহরণ হলো এই রাজ্যে কর্মসংস্থান কোথায়, এই রাজ্যে সরকারের প্রতি মানুষের ক্ষোভ কোন স্তরে গিয়ে পৌঁছেছে। যেই প্রথম ইতিহাসে মনে হলো, এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে শিক্ষকরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য বিষ খেয়ে নিলেন। আগামী দিনে এই প্রক্রিয়া যেন আরও মানুষের মধ্যে সংক্রমণের মধ্যে না ছড়ায়, সেটা দেখা প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দলের কাজ, প্রত্যেক প্রশাসকের কাজ, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যারা আছেন তাদের এটা দায়িত্ব। যেই ধরনের প্রতিবাদের স্বরূপ যাতে ভবিষ্যতে না দেখতে হয়, তার জন্য একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা দেখার। ধন্যবাদ। কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শেষ পর্যন্ত অনাস্থা এলো। আজকে 18 জন ডিরেক্টরের মধ্যে 10 জন উপস্থিত হন এবং অনাস্থা আনেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই অনাস্থা আনা হয়েছে। কোর্টে গিয়ে এটা আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু আটকানো যাচ্ছে না। কি বলছেন? তৃণমূলে থাকলে দেবতা, তৃণমূল ছাড়লে দানব, এই তত্ত্ব পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত। এই রাজনীতি প্রতিহিংসার রাজনীতি কি প্রতিহিংসার রাজনীতি নয়, পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এটার বিচার করবেন। পশ্চিমবঙ্গে এমন অনেক কোঅপারেটিভ আছে, সেই কোঅপারেটিভগুলোয় মোটামুটি লালবাতি জ্বলে গেছে। নবান্নের অত্যন্ত কাছে রামকৃষ্ণপুর কোঅপারেটিভ কি অবস্থায় আছে, কাদের জন্য এই অবস্থায় পৌঁছে গেল, কাদের কারণে আজকে অসংখ্য মানুষ
আজকে সব চোখের জল ফেলছেন, অভুক্ত অবস্থায় আছেন। কাদের কারণে কোঅপারেটিভ ব্যাংকের টাকা রেখে কয়েকজন মানুষ আত্মহত্যা করেছেন? আমি শুধু নবান্নের কাছে বলছি, কাসুন্দিয়া কোঅপারেটিভ, সেখানে নিয়ে কি চিন্তা করেছে রাজ্য সরকার কোনো? উত্তর 24 পরগনার একাধিক কোঅপারেটিভ, বহু কোঅপারেটিভের টাকা এক ফান্ড থেকে অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করবার জন্য। সুতরাং এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হোক। এই দাবি করলেই তো কারোর শুভবুদ্ধির উদয় হবে না। এর জন্য প্রয়োজনীয় আইনি যে ব্যবস্থা, সেই পথে আশা করি তারা হাঁটবেন। কিন্তু বিষয়টা কি প্রত্যেক মানুষের জানা। দীর্ঘদিন ধরে সেখানে কোঅপারেটিভ চলছে, সাকসেসফুলি চলেছে। কাঁথি কোঅপারেটিভে তছরূপ হয়েছে কিংবা কাঁথি কোঅপারেটিভে কোনো মানুষের টাকা রেখেছে সর্বশান্ত হয়েছে, এই অভিযোগ কিন্তু সেখানে নেই। যেখানে মানুষ, এই অভিযোগ সাধারণ মানুষের আছে, যেখানে এই অভিযোগ বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পর্যন্ত নিজের জীবনের সর্বস্ব রেখেছিলেন কোঅপারেটিভ ব্যাংকে, তারা আজকে সর্বশান্ত হয়ে গেছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকার কোন পদক্ষেপ নিয়েছেন? আজকে একদিকে রামকৃষ্ণপুর কোঅপারেটিভের কাছে রাখুন, নবান্নের অত্যন্ত কাছে, এবং সেখান থেকে আপনি যান কাঁথিতে, যেতে অন্তত 4 ঘন্টা সময় লাগবে কাঁথি কোঅপারেটিভে। আগে কাছের থেকে শুরু করে যদি ওরা দূরে যেতেন সেটা ভালো হলো। ওরা দূরকে নিকটে নিয়ে আসবার চেষ্টা করিয়েছেন। আসলে এটা উত্তরবঙ্গে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য জন বার্লার যে দাবি, তাকে আজকে কার্যত সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ভোটে যারা জনপ্রতিনিধি হয়েছেন, জনগণের আবেগকে সম্মান জানানো তাদের কর্তব্য। এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরিতে যা বরাদ্দ হয়, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তত টাকা বরাদ্দ হয় না। দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ, তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি জনগণের দাবিকে সমর্থন করেন। জনগণের দাবিকে কেউ সমর্থন করেন বা জনমনে যে কথা এসেছে সেটাকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরার মধ্যে কোনো অন্যায় নেই। ছোট রাজ্য দাবি করা, এটা একটা সাংবিধানিক দাবি, এটাকে অসাংবিধানিক বলা যায় না। একটা নতুন রাজ্য দাবি করাকে বিচ্ছিন্নতাবাদ বলা যায় না, তাদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যায় না, বিভেদকামী আখ্যা দেওয়া যায় না, তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় না, তাদের বিরুদ্ধে সেডেশনের মামলা হয় না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে অতীতেও বারবার বলেছি, বিভিন্ন সময় বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমারেখাকে এক রেখে সুষম বিকাশের পক্ষে। আজকে এই যে অসন্তোষ তৈরি হয়েছে, এই অসন্তোষের কারণ হচ্ছে ব্যাড গভর্নেন্স। কংগ্রেস, বাম শাসন এবং পরবর্তীকালে তৃণমূল উত্তরবঙ্গের মানুষের উন্নয়নটাকে অ্যাড্রেস করতে পারেননি, বা সেখানকার মানুষের যে আবেগ আছে, চাপা ক্ষোভ আছে, অভিমান আছে, রোষ আছে, সেটাকে এরা কোনোদিন অ্যাড্রেস করেননি। আজকে তার কারণেই সেখানে মানুষের মনের মধ্যে এটা এসেছে যে নতুন রাজ্য না হলে এই অবস্থা হবে না। আজকে উত্তরবঙ্গের নির্বাচনের ফলাফল এবং দক্ষিণবঙ্গের নির্বাচনের ফলাফলকে যারা বিশ্লেষণ করছেন, আমরা সেই বিশ্লেষণের বাইরে থেকেই বলছি, এই দাবি কিন্তু জনমনে ওখানে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কাঙ্ক্ষিত নয়। এই ভূখণ্ডটা তৈরির পিছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ীর অবদান আছে। সুতরাং আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের দলের আবেগ, আমাদের বিশ্বাস এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম সম্পৃক্ত আছে। আমরা পশ্চিমবঙ্গে বিভাজনের বিরুদ্ধে, হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তার কথা বলবেনই। এই কথা বলার অর্থ এই নয় যে পশ্চিমবঙ্গ ভাঙতে হবে, বরঞ্চ এই কথা শুধু তারা বলছেন না, তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন বিধানসভায়, নির্বাচনে নির্বাচিত হতে পারেননি, সেই প্রার্থীও কিন্তু আজ এই কথা বলছেন। তৃণমূল স্তরে উত্তরবঙ্গের বহু তৃণমূলের নেতা কর্মী, পঞ্চায়েত, জেলা পরিষদে তারাও এই কথা বলতে শুরু করেছেন। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে শুধুমাত্র রাজনৈতিক বিভাজনের রঙে না দেখে যদি ইস্যুটাকে অ্যাড্রেস করা যায় তাহলে ভালো হবে। কারণ অতীতেও এখানে একটা মন্ত্রক প্রায় তৈরি করে, পরিষদ তৈরি করে দেওয়া হয়েছিল। গৌতম দেব তার দায়িত্বে ছিলেন। বাজেটে কত টাকা গেছে প্রত্যেকের জানা। গৌতম দেব ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট বা হতাশ হলেও দলীয় আনুগত্যের কারণে কিংবা দলীয় শৃঙ্খলার কারণে বা অন্য কোনো কারণে তিনি হয়তো সরাসরি মুখ খুলে তার দাবিটুকু বিধানসভায় বলে যেতে পারেননি।
কিন্তু সেই ফান্ড ছিল অপ্রতুল। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল থেকেই একটা বিতর্ক হচ্ছে আপনাদের দলে। যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে অনিমেষ বিশ্বাস বলে একজনকে নেওয়া হচ্ছে, যিনি পশ্চিমবঙ্গের বাঙালি নন, অথচ পশ্চিমবঙ্গের কোটায় তাকে পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। যুব মোর্চার অসংখ্য কর্মী ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রভাব করে দিয়েছেন। আপনাদের এক রাজ্য সহসভাপতি রাজকুমার পাঠক, তিনিও একটু কটাক্ষের ছলে মন্তব্য করেছেন। সেফ বেঙ্গল বিজেপি বলে একটা টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে, যে এবং সেখানে সরাসরি শিবপ্রকাশজির বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। সেই তাতে ট্যাগ করা হয়েছে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, বি এস সন্তোষী। এই যে পরিস্থিতি, একটি নিয়োগ নিয়ে, এবং যেখানে বাংলায় কর্মীরা মার খাচ্ছে, সেখানে শিবপ্রকাশজি তার ঘনিষ্ঠ হলে একজনকে বাংলার কোটায় পাঠিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশ থেকে, এই প্রশ্ন তোলা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের যেরকম বিরুদ্ধে, আমরা কোটারও বিরুদ্ধে। এই কোটা আমাদের দলের মধ্যে নেই এবং কোনো ব্যক্তিগত কোটাও কারোর কাছে থাকে না। প্রশ্ন করছে আমরা 50 বছর পেরিয়ে গেছে, ওটা ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপার, যুবকদের ব্যাপার। কোথায় কি হয়েছে জানা নেই। কেউ একটু যদি বেশি ফেসবুকে কিছু লিখে ফেলতে পারেন, সেটা খুব একটা গুরুত্বের বিষয় নয়। এই মুহূর্তে পার্টির কাছে যেটা প্রাথমিকতা, সেটা হচ্ছে আমাদের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো, তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা, তাদের রেশনিংয়ের ব্যবস্থা করা, এবং যারা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, বাড়িতে আগুন লেগেছে, তারা যাতে আইনি সহযোগিতা পান, তারা যাতে সাহায্য পান, আর্থিক সাহায্য পান, সেটা দেখা। নির্দিষ্ট কেন? নির্দিষ্ট মানে আপনি বলেছেন যদিও এই বিষয়গুলো, কিন্তু আর প্রতিক্রিয়াটা কি? এটা হচ্ছে সরকারের, সুদেন্দু শেখর বলেছেন সরকারের বেসরকারীকরণ হয়েছে, কেন্দ্রীয় সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। এই আর্থিক নীতি নিয়ে কোনো কমিটিতে আলোচনা হয়নি, সংসদেও আলোচনা হয়নি। নীতি আয়োগ নামে একটি অসংসদীয় সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। তো স্বাভাবিকভাবেই মানে এই সিদ্ধান্ত মানে একেবারে নীতি বহির্ভূত এবং একটা অগণতান্ত্রিকভাবে সমস্ত মানে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশকে বিক্রি করে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে লোকসভা নির্বাচনে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য, দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে প্রেস কনফারেন্স করার জন্য নয়। নন ইস্যুকে ইস্যু বানিয়ে বাদল অধিবেশনকে ডিসরাপ্ট করে নিজেদের পূর্ব নির্ধারিত এবং নিজেদেরই ঘোষিত অবস্থানকে এরা এ রাজ্যের মাটিতে এসে সমালোচনা করছেন। সুখেন্দু শেখর রায় একজন প্রবীণ রাজনৈতিক কর্মী, তার প্রজ্ঞা, তার মেধা, তার বিদ্যা নিয়ে বলার কিছু নেই। প্রাক্তন দেশের অর্থমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্নেহধন্য তিনি, অনেক কাছ থেকে ভারতীয় অর্থনীতির অনেক উত্থান পতনকে দেখেছেন। সুতরাং তিনি যা বলছেন, এটা তিনি মস্তিষ্ক থেকে বলছেন, হৃদয় থেকে নয়। যা বলছেন তার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে, পার্টির বাধ্যবাধকতা থেকে বলছেন, দলের নিজের টিআরপি বজায় রাখবার জন্য। তিনি জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোথায় এসে দাঁড়িয়েছে। 1,92,000 কোটি টাকা সরকার সাম্প্রতিক স্বীকার করেছে। এই মুহূর্তে স্টেট ডেপ্ট 5,54,000 কোটি টাকায় পৌঁছেছে। প্রজেক্টেড ডেপ্ট 5,36,000 কোটি টাকা ছাপিয়ে যাবে। সরকারের রেভিনিউ জেনারেট করবার অন্য কোনো জায়গা নেই, নতুন শিল্পায়ন নেই। পশ্চিমবঙ্গ কার্যত মুখ থুবড়ে পড়েছে, আর সেখানে ভারতের অর্থনীতি সারা পৃথিবীর কাছে একটা বিস্ময় তৈরি করেছে। সেন্সেক্স 50,000-এর সীমা পার করেছে। নতুন করে এদেশে বিনিয়োগ আসছে, নতুন করে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ফ্লারিশ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যিনি বলছেন ভারতীয় দেউলিয়া হয়ে যাচ্ছেন, ভুল কথা। উনি লিজটা আর বিক্রিটা আমার মনে হচ্ছে দলীয় চাপে একটু ঠিক গন্ডগোল করে ফেলেছেন। তৃণমূল বলছে যে বিজেপি বারবার দাবি করছে যে তারা দেশকে বিক্রি করছে না, বা এই বিলোপনী কমিটি আপনি বললেন। তৃণমূলের কথা এত গুরুত্ব দেয় না দেশের মানুষ। কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে তথ্য যেগুলো কেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে, যে রেলে আগামী দিনে কোনো সরকারি পরিষেবা বলে কিছু থাকবে না, 400টা রেল স্টেশন তারা বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে, 90টা প্যাসেঞ্জার ট্রেন তারা বেসরকারি হাতে যে চলে যাচ্ছে, 1400 এখনো পর্যন্ত 1400 সব তালিকা আমাদের জানা। এই যে ধারাবাহিক এই যে তথ্য, এটা যাত্রী সুরক্ষা এবং যাত্রী পরিষেবার মান উন্নত করতে সরকারের কোষাগারে যাতে বেশি
চাপ না বাড়ে সেটাকে দেখতে এবং সামগ্রিকভাবে পুরো পরিস্থিতিটাকে লাভজনক অবস্থায় নিয়ে আসতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সময়ের পর যদি কেন্দ্র সরকার মনে করে এই সিদ্ধান্তের ফলে দেশের এক্সচেকারে সেরকম কোনো শ্রীবৃদ্ধি হচ্ছে না, তখন অবস্থানের পুনর্বিবেচনা হবে। সারা পৃথিবী জুড়েই এই অবস্থা চলছে এবং আজকের পৃথিবীতে আপনি দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন না। সুতরাং এটা চলবে, এটা পথ, এবং এই পথেরই শরিক ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ জমানায়। এখন লিজের কথা বলা হয়েছে, আগে বিলগ্নীকরণ হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 47% শেয়ার মেট্রো রেয়ারের বিক্রি করে দিয়েছেন এবং সেটা নিয়ে অধীর চৌধুরী মামলা করেছেন। তারপরে দুর্গাপুর কেমিক্যাল প্রপোজাল দিয়েছিলেন, পরিস্থিতি এমন অনেক তৈরি করে দিয়েছেন যে সেগুলো কিনতেও পর্যন্ত সেখানে বিট করতে লোক আসছে না। সিদ্ধান্ত নেবার দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে শেষ মুহূর্ত পর্যন্ত আছে। স্পিনিং মিল বিক্রি হয়েছে, বিভিন্ন জায়গায় ডেয়ারি তার বিলগ্নীকরণের প্রস্তাব তৃণমূল কংগ্রেস পাশ করেছে। দুটো কারখানা অধিগ্রহণ করেছে, তার কর্মচারীরা কী অবস্থায় আছেন, যেসব আর ডানলপ কী পরিস্থিতিতে এখন আছেন। আর যে কারখানাগুলো অধিগ্রহণ করবেন বলেছিলেন সেখানের কর্মচারীদের যারা চাকরি না যায়, কাউকে পিডাব্লিউডিতে পাঠিয়েছেন, কাউকে হেলথে পাঠিয়েছেন। পিডাব্লিউডির অধিকাংশ টাকা কেন্দ্রীয় সরকারের টাকায়। সুতরাং কেন্দ্রের প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারার কারণে যেসব এবং ডানলপের সমস্যার সমাধান হয়নি। একই পদ্ধতিতে রাজ্য সরকার চলেছে, একটু মানুষকে এটা জানানো দরকার তাদের। আগুন থেকে ভারতীয়দের উদ্ধার অপারেশনের নাম দেওয়া হয়েছে দেবী শক্তি। দুর্গার সঙ্গে যোগ খুঁজে পাচ্ছে বিরোধীরা। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলছেন মোদী রয়েছে বলেই এই উদ্ধার সম্ভব হয়েছে। সব জায়গায় আফগানিস্তান থেকে উদ্ধার কার্য দেশের মানুষকে ফিরিয়ে আনছে, তাতেও এত মোদী প্রচার কেন? প্রশ্ন কি? কর্পোরেশনের ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দেখেছেন? আপনার বাড়ির পাশের বাস স্ট্যান্ডের মাথার উপরে ছাতা দেখেছেন? এখানে শিশু জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় লেখা থাকে। ওইটা সংক্রামিত হয়ে গেছে ওখানে। অপারেশন দেবী শক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের কথা হয়েছে। ভারত রাষ্ট্রে একসঙ্গে যদি কোনো অপারেশন করা যায়, এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? আমরা আশাবাদী, এটা তো অনেক উঁচু স্তলার ব্যাপার। আমি তো স্মল ফ্লাই, এখানে কি বলবো। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। আমরা শুধু এটুকুনি বলতে চাই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা বা অন্য যারা নেতা আছেন, বামপন্থীরা এখন যদিও বলছেন, বিভিন্ন সময় বিরোধিতা করেন, তারা তিতুমিরকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে দেন, মোপলাদের নাম কাটা পড়লে তারা প্রতিবাদ করেন, প্রতিহিংসার কথা বলেন। ওদের বিষয়টা বাদ রেখে বলছি, যদি এরা একটু জানিয়ে দেন তালিবান সম্পর্কে তাদের মতামত কী, বা সাম্প্রতিক আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতিটাকে কিভাবে তৃণমূল কংগ্রেস দেখছে। জাগো বাংলায় যদি এ ধরনের একটা কোনো আর্টিকেল প্রকাশিত হয়, অবশ্যই ভাড়া করা কোনো লেখক লেখিকা দিয়ে নয়, নিজেরা দেয়, তাহলে ভালো হবে। আচ্ছা, আমারও একটা নির্দিষ্ট পেয়েছে যা সেটা নিয়ে আগে বলেছেন, এই যে বিকাশ ভবনের সামনে বিষপান আন্দোলন করতে, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, আত্মহত্যার চেষ্টা করাটা একটা অপরাধ, কিন্তু কোন অবস্থায় গেলে মানুষ এই পথ বেছে নেয় সেটা ভেবে দেখা দরকার। দীর্ঘদিনের এই অসন্তোষটাকে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। আজকে যে ঘটনা ঘটলো সেটা চূড়ান্ত একটা মর্মান্তিক নিদর্শন মাত্র। এই ধরনের আন্দোলনের পন্থা যাতে সংক্রামিত না হয় সমাজে, সেটা দেখার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলের এবং যারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন সবাইয়ের, এবং সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাজ্য সরকার পালন করুন। আমরা এই নিয়ে রাজনীতি চাই না, আমরা চাই সমস্যার সমাধান হোক, আর এই পন্থা যাতে ভবিষ্যতে কোথাও না ঘটে সে ব্যাপারে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন সক্রিয় হন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন আজ যোগদান মেলা ওদের আর কি, তাদের বলেছেন যে ত্রিপুরার বর্ডারে, আগরতলা বর্ডারে লাইট হাউস তৈরি করার জন্য গুজরাটের এক কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে
তার জন্য গ্যারান্টার হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, 500 কোটি টাকা গ্যারান্টার ব্যাংক অফ বরোদা। এক, দুই, জিআরবিটি পরীক্ষায় বাইরের রাজ্য থেকে 17,000 পরীক্ষার্থী এসেছিল পরীক্ষা দিতে। এটা অধীনে গণ্য হয়, রাজ্যে ছেলেমেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা নিয়ে বিজেপির বক্তব্য যা দাবি করেছেন শান্তনু সেন, কি বলবেন? প্রথম কথা, এটা ত্রিপুরা বিজেপি অফিস নয়, এটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির রাজ্য দফতর। আর আমাদের পার্টিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, এর বাইরে আমাদের কথা বলবার অধিকার নেই। ত্রিপুরার কোনো নেতার বক্তব্যে যদি আপনারা সন্তুষ্ট না হন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু শান্তনু সেন একজন সম্মানীয় সাংসদ এবং পশ্চিমবঙ্গ থেকেই তিনি রাজ্যসভায় গেছেন, আমার মনে হয় এই ইস্যুগুলো ওনার একটু দেখা দরকার যে সরকারি শূন্য পদ কেন নিয়োগ সম্পূর্ণ করা গেল না, কেন 5 লক্ষ পদকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো, কেন আজকে শিক্ষক শিক্ষিকারা তাদেরই দপ্তরের সামনে আত্মহননের পথ বেছে নিচ্ছেন। এই ইস্যুগুলো বরঞ্চ তারা সামনে নিয়ে আসুন। কেন এত মানুষকে ঘরছাড়া হতে হচ্ছে, কেন একটা নির্বাচনের জয় পরাজয়কে কেন্দ্র করে 51 জন খুন হলো নির্বাচনের পরে, এই বিষয়গুলো যদি নিয়ে আলোচনা করেন বা আলোকপাত করেন, আমরা সমৃদ্ধ হব। আমার গলায়ও কোনো সুর নেই, আমি বেসুর কোনটা বুঝতে পারবো না, তবে অসুরও কাউকে আমি দেখতে পাইনি। আমরা সবাইকেই দলে চাই এই কঠিন পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠিক জায়গায় নিয়ে আসতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে দলে প্রত্যেকের প্রয়োজন আছে, সংঘবদ্ধভাবে এর প্রয়াস করবার প্রয়োজন আছে। একজন মানুষ যদি দল থেকে চলে যান, একজন যাওয়াটাও দলের ক্ষতি, কিন্তু জোর করে কেউ যদি অন্য কোনো জায়গায় গিয়ে আনন্দ পান বা কেউ যদি মনে করেন ক্ষমতার অলিন্দে অনেক বেশি স্বচ্ছন্দ ঘোরাফেরা করা যাবে, এবং এই কঠিন পরিস্থিতিতে চরম অসহায়তার মধ্যে যখন বিজেপি কর্মীরা আছেন, কেউ যদি সেই অবস্থার জন্য অন্য জিনিসে গুরুত্ব দিয়ে দল ছাড়েন, তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা সকলকে চাই, আমরা ঐক্যবদ্ধ বিজেপি সমাজে সর্বস্তরের মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা ফেরাতে চাই। অঞ্জনদার কিছু আছে? অঞ্জনদা, আর কোনো প্রশ্ন নেই তো? নির্দিষ্ট কিছু আমার প্রশ্ন। অনির্দিষ্টটা করো। এই নির্দিষ্টটা নতুন ভাই ক্যামেরা বন্ধ আছে তো? না না এখনো লাইভ আছে। থ্যাংক ইউ দাদা। শেষ করো। হ্যাঁ শেষ আরেকটু চালাবো। বন্ধ বন্ধ বন্ধ। নির্দিষ্ট